আমার দাদা শুভ্রাংশু আমার হাত টেনে নিয়ে বসিয়ে দিল তার কোলে, বলল, জয়া, তোমাকে আমি আমার বোন হিসেবে নয়, আমার প্রেমিকা হিসেবে দেখি। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আমাদের বাড়ি পাহাড়ের কোলে, চারপাশে চা বাগান। পাহাড় থেকে নেমে আসা ঝরনার কলকল শব্দ, বাতাসে চায়ের পাতার উৎকট গন্ধ। বাড়ির সামনে একটা ছোট উঠোন, উঠোনের মাঝখানে একটা বট আমগাছ। বৃষ্টি থেকে বাঁচতে আমরা ঘরের বারান্দায় বসেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেদিন বিকেলে বৃষ্টি থামার পর আমরা বারান্দায় বসেছিলাম। শুভ্রাংশু দেখলাম কেমন অন্যমনস্ক। কয়েকদিন ধরেই তার চোখে অদ্ভুত চাহনি লক্ষ্য করছিলাম, কিন্তু ভাবিনি সে আমাকে নিয়ে এমন অদ্ভুত চিন্তা করে। একটু দূরে সরে বসলাম আমি। আমার বুকের ভেতর ধুকপুক করছিল। শুভ্রাংশুর চোখে এখন এক অদ্ভুত চাহনি। কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, জয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি থতমত খেয়ে গেলাম। দাদা, এসব কি বলছ? আমরা তো সে আমার কথা শেষ হতে দিল না। পাগল হয়ে যাচ্ছি আমি, জয়া। প্রতিদিন তোমাকে দেখে দেখে আমার মনের অবস্থা তুমি বুঝবে না। জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমার হাত চেপে ধরল সে। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে সরে গেলাম। দাদা, এসব কি বলছ? তুমি আমার দাদা, আমরা একই পরিবারের। এসব ভাবনা আমি তোমার দাদা নই, জয়া হঠাৎ করে বলে উঠল শুভ্রাংশু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছ তুমি? আমি তোমার দাদা নই, আবার বলল শুভ্রাংশু। আমরা রক্তের সম্পর্কে আবদ্ধ নই। বাঁকা হাসি ফুটে উঠল তার মুখে। তোমাকে কখনো বলা হয়নি, তাই না? তোমার বাবা মা তোমাকে সত্যিটা কখনো বলেনি কি? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কি সত্যি? কি বলতে চাইছ তুমি? তোমার বাবা মা তোমাকে দত্তক নিয়েছিল, বলল শুভ্রাংশু। তুমি এই পরিবারের রক্তের সম্পর্কের কেউ নও। আমি তোমার ভাই নই। আমরা কোনো সম্পর্কে আবদ্ধ নই। আমার চোখে পানি এসে গিয়েছিল। মিথ্যে কথা। কেন এসব বলছ? কারণ আমি তোমাকে চাই, জয়া, বলল শুভ্রাংশু। শুধু এই ঘুরপাক খাওয়া সম্পর্কটাই আমাদের আলাদা করে রেখেছে। আমি জানি তুমিও আমাকে চাও। আমি দেখেছি তোমার চোখে জানলা দিয়ে আসা বাতাসে আমার চুল উঠছিল। শুভ্রাংশুর কথা শুনে আমার ভেতরে একটা ভয়ের শিরশিরানি ছড়িয়ে পড়ছিল। হঠাৎ বাইরে তীব্র বৃষ্টি শুরু হলো আবার। বিদ্যুতের চমকে ঘরের ভেতরটা আলোধারিতে ভরে গেল। মুহূর্তের জন্য আমি শুভ্রাংশুর মুখে এক অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। তার চোখে এক অস্বাভাবিক দৃষ্টি, যেন সে আমাকে নয়, আমার ভেতরে থাকা কাউকে দেখছে। বাইরে মেঘের গর্জন। আমার বুকের ভেতর ধুকপুক আরও বেড়ে গেল। তোমার কাছে প্রমাণ আছে? আমি জিজ্ঞেস করলাম। প্রমাণ করো যে আমি এই পরিবারের নই। শুভ্রাংশু হাসল। সেই হাসি আমার মনে হলো যেন আমি আগে কখনো দেখিনি। অবশ্যই, বলল সে। আমি জানতাম একদিন এই মুহূর্তটা আসবে। তোমার বাবা মা কাগজপত্র লুকিয়ে রেখেছে, কিন্তু আমি খুঁজে বের করেছি। সে উঠে গেল ঘরের ভেতরে। আমার পা থরথর করে কাঁপছিল। কোথাও পালিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু বাইরে ঝড় বৃষ্টি। আর যদি সে সত্যি বলে থাকে? যদি আমি সত্যি এই পরিবারের নই? কিছুক্ষণ পর শুভ্রাংশু ফিরে এলো একটা পুরনো বাক্স নিয়ে। এই দেখো, বলল সে। বাক্সটা খুলে সে বের করল হলদে হয়ে যাওয়া কিছু কাগজ। এগুলো দত্তক নেওয়ার কাগজপত্র, বলল সে। তোমার বাবা মা তোমাকে দত্তক নিয়েছিল যখন তুমি মাত্র 2 বছরের ছিলে। তোমার আসল বাবা মা যারা, তারা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তোমার কোনো আত্মীয় ছিল না, তাই তোমাকে এনাথ হোমে পাঠানো হয়েছিল। আমি কাপা হাতে কাগজগুলো নিলাম। আমার চোখে ঝাপসা দেখাচ্ছিল সবকিছু। কাগজগুলোতে আমার নাম, আমার জন্ম তারিখ, আমার আসল বাবা মার নাম। দেখেছ? শুভ্রাংশু বলল। আমরা কোনো রক্তের সম্পর্কে আবদ্ধ নই। তুমি আমার বোন নও, জয়াগু। আমি কান্নায় ভেঙে পড়ছিলাম। আমার পুরো জীবনটাই যেন মিথ্যার উপর দাঁড়িয়েছিল। কেন আমাকে আগে বলা হয়নি? তোমার বাবা মা ভেবেছিল এটা তোমার জন্য ভালো হবে, বলল শুভ্রাংশু। তারা চেয়েছিল তুমি একটা স্বাভাবিক জীবন যাপন করো, নিজেকে এই পরিবারের অংশ মনে করো। মাথা নিচু করে বসে পড়লাম।
আমি বুঝতে পারছি না আমার পুরো জীবনটাই কি মিথ্যে ছিল। না জয়া, শুভ্রাংশু আমার পাশে বসল। তোমার প্রতি ভালোবাসা সত্যি ছিল। আমাদের পরিবার তোমাকে ভালোবেসেছে সবসময়। কিন্তু তার চোখে যে দৃষ্টি দেখছিলাম তাতে আমার ভেতরটা শিউরে উঠল। তাহলে এখন আমি থেমে গেলাম। এখন আমাদের মধ্যে কোনো বাধা নেই, বলল শুভ্রাংশু। আমরা একসাথে হতে পারি। যেভাবে আমি চাই তুমিও চাও। তার হাত আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। না, আমি বললাম, এটা ঠিক নয়। আমি তোমাকে ভাই হিসেবেই দেখেছি সারা জীবন। তুমি সেভাবে আমাকে দেখো কি করে? শুভ্রাংশুর চোখ জ্বলে উঠল। কারণ আমি সবসময় জানতাম তুমি আমার বোন নও। আমি উঠে দাঁড়ালাম। আমাকে একটু সময় দাও। আমি ভাবতে চাই। শুভ্রাংশু হাসল। অবশ্যই। কিন্তু বেশি দেরি করো না। আমি অনেক দিন অপেক্ষা করেছি। আমি ঘরের ভেতরে চলে গেলাম। আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কাপা হাতে ফোন তুলে নিলাম। মা বাবাকে ফোন করব। সত্যিটা জানতে চাইব। কিন্তু যদি শুভ্রাংশু সত্যি বলে থাকে, তাহলে আমার জীবনটা। একটা অদ্ভুত শব্দ শুনে আমি তাকালাম আমার ঘরের জানলার দিকে। বৃষ্টির ফোঁটা পড়ছিল কাচের উপর, কিন্তু আমার মনে হলো যেন কেউ আমাকে দেখছে। জানলার ওপারে শুধু অন্ধকার, কিন্তু আমি যেন অনুভব করলাম সেই অন্ধকারে দুটো চোখ আমাকে লক্ষ্য করছে। ঘরের ভেতর ঘুরে দেখলাম আমার পুরনো ফটো অ্যালবাম। তাড়াতাড়ি খুলে দেখতে লাগলাম। আমার শৈশবের ছবি, বাবা মার সাথে, শুভ্রাংশুর সাথে। সব ছবিতেই আমরা হাসছি, খুশি দেখাচ্ছে। কিন্তু এখন সেই ছবিগুলো দেখে আমার গা শিউরে উঠল। সবকিছু কি মিথ্যে ছিল নাকি? হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে। আমি ছোটবেলায় বাবা মার সাথে। কিন্তু অদ্ভুত দেখাচ্ছিল কিছু একটা। আমি ভালো করে লক্ষ্য করলাম, আমার চোখের রং বাবা মার চোখের রঙের একদম অমিল। আমার চোখ কালো, কিন্তু বাবা মার চোখ বাদামি। আর আমার চুলের রঙও ভিন্ন। বাবা মার ফোন নম্বরে কল করলাম আমি। রিং হচ্ছিল, কিন্তু কেউ ধরছিল না। আবার চেষ্টা করলাম। এবারও একই অবস্থা। কাগজপত্রগুলো আবার দেখলাম। এই কাগজগুলো কি আসল? নাকি শুভ্রাংশু বানিয়েছে? কিন্তু কেন সে এমন করবে? আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। আমি দত্তক নেওয়া হলে, অন্য কারো সন্তান হলে, আমার কি সম্পত্তিতে অধিকার থাকবে? নাকি শুভ্রাংশু আমাকে ভালোবাসে? নাকি সে আমাকে সরিয়ে দিতে চায়? বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। ঠিক আছো জয়া? শুভ্রাংশু দরজায় দাঁড়িয়ে। তার চোখে সেই অদ্ভুত চাহনি। হ্যাঁ, আমি বললাম। আমি একটু একা থাকতে চাই। তোমাকে কিছু দেখাতে চাই, বলল শুভ্রাংশু। একটা জায়গা আছে, তোমাকে নিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এই ঝড় বৃষ্টিতে? কোথায়? এই বাড়ির পেছনে, বলল সে। পাহাড়ের উপরে একটা গুহা আছে। সেখানে কিছু আছে যা তোমাকে দেখাতে চাই। তোমার অতীত সম্পর্কে আমার বুকের ভেতর ধুকপুক করছিল। যাব কি যাব না বুঝতে পারছিলাম না। কিন্তু সত্যিটা জানার জন্য আমার মন ছটফট করছিল। ঠিক আছে, আমি বললাম। কিন্তু বৃষ্টি থামলে যাব। শুভ্রাংশু হাসল। বৃষ্টি থামার অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। চলো, আমি ছাতা নিয়ে আসছি। সে চলে গেল। আমি দ্রুত ভাবতে লাগলাম, যাওয়া ঠিক হবে? কিন্তু যদি আমার অতীত সম্পর্কে সত্যিই কিছু জানতে পারি? আমার আসল বাবা মা কারা ছিলেন? আমি কোথা থেকে এসেছি? শুভ্রাংশু ফিরে এলো একটা ছাতা আর টর্চ নিয়ে। চলো, বলল সে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টি পড়ছিল ঝরঝর করে। শুভ্রাংশু ছাতা ধরেছিল, কিন্তু বৃষ্টির ফোঁটা উড়ে এসে আমাদের ভিজিয়ে দিচ্ছিল। বাড়ির পেছন দিকে চা বাগান ছেড়ে আমরা পাহাড়ের দিকে এগিয়ে গেলাম। রাতের অন্ধকারে পাহাড়ের পথটা ভয়ঙ্কর লাগছিল। শুভ্রাংশু টর্চ জ্বালিয়ে পথ দেখাচ্ছিল। আমরা পাহাড়ের ঢালু বেয়ে উঠতে লাগলাম। আর কত দূর? আমি জিজ্ঞেস করলাম। বেশি নয়, বলল শুভ্রাংশু। আরও একটু উপরে কি? চারপাশে শুধু অন্ধকার, গাছপালা, বৃষ্টির শব্দ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, যার আলোতে পাহাড়ের বিকট চেহারা দেখা যাচ্ছিল। আমরা আরও উপরে উঠলাম।
আমার পা পিছলে যাচ্ছিল, কিন্তু শুভ্রাংশু আমার হাত ধরে টানছিল। ওই দেখো, শুভ্রাংশু টর্চের আলো ফেলল পাহাড়ের গায়ে। একটা গুহার মতো দেখা যাচ্ছিল। আমরা সেদিকে এগিয়ে গেলাম। গুহার মুখে পৌঁছে শুভ্রাংশু বলল, ভেতরে যাব? আমি ইতস্তত করছিলাম। গুহার ভেতরটা অন্ধকার। কি আছে ওখানে? তোমার অতীত, বলল শুভ্রাংশু। চলো দেখাচ্ছি। আমরা গুহার ভেতরে ঢুকলাম। শুভ্রাংশু টর্চের আলো ফেলছিল সামনের দিকে। গুহার ভেতরটা শুকনো, শীতল। ভেতরে যত এগিয়ে যাচ্ছিলাম ততই বাইরের বৃষ্টির শব্দ কমে আসছিল। এখানে শুভ্রাংশু থামল একটা জায়গায়। এইখানে তোমার অতীত লুকিয়ে আছে গি। সে টর্চের আলো ফেলল গুহার দেয়ালে। আমি দেখলাম দেয়ালে অনেকগুলো অদ্ভুত চিহ্ন, যেন কেউ আঁচড় কেটেছে। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। দেখো ভালো করে, বলল শুভ্রাংশু। এগুলো ছবি আঁকা হয়েছিল অনেক বছর আগে কি। আমি ভালো করে দেখলাম। সত্যি, এগুলো ছবি। মানুষের আকৃতি, জন্তু, জানোয়ার, গাছপালা, অদ্ভুত সব চিহ্ন। এগুলো প্রাচীন গুহাচিত্র? আমি জিজ্ঞেস করলাম। শুভ্রাংশু হাসল। হ্যাঁ, প্রাচীন। এই এলাকায় বহু বছর আগে এক আদিবাসী গোষ্ঠী বাস করত। তারা এই গুহায় পূজা করত। তাদের বিশ্বাস ছিল এখানে দেবতারা বাস করেন গু। আমি চিত্রগুলো দেখছিলাম। আরও গভীরে আমি দেখলাম একটা বড় চিত্র। একজন মানুষ, তার মাথার চারপাশে কিছু রেখা, যেন আলোর রশ্মি। এটা কে? আমি জিজ্ঞেস করলাম। তাদের দেবতা, বলল শুভ্রাংশু। প্রকৃতির দেবতা। তারা বিশ্বাস করত এই দেবতা তাদের রক্ষা করেন, ফসল দেন, বৃষ্টি দেন। কিন্তু এর সাথে আমার অতীতের কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম। শুভ্রাংশু আমার দিকে ঘুরল। তার হাতে টর্চ ছিল, যার আলো তার মুখে পড়ে তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। কারণ তুমি এই দেবতার সন্তান, বলল সে। আমি হেসে ফেললাম। কি বলছো তুমি? পাগল হয়ে গেছ? না জয়া, শুভ্রাংশু গম্ভীর গলায় বলল। আমি পাগল নই। আমি সত্যি বলছি। তোমার জন্ম হয়েছিল এই পাহাড়ে, এই গুহায়। তোমার মা ছিলেন এই আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্য। তিনি বিশ্বাস করতেন তিনি দেবতার সাথে মিলিত হয়েছিলেন এবং তুমি তাদের সন্তান গু। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি কি পাগল হয়ে গেছ? এসব কি বলছ? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, বলল শুভ্রাংশু। কিন্তু এটাই সত্য। তোমার মা তোমাকে জন্ম দিয়েছিলেন এখানে, এই গুহায়। তারপর মারা গিয়েছিলেন। তোমাকে পাওয়া গিয়েছিল এই গুহায়, একা গি। আমি পিছিয়ে গেলাম। এসব মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না গি। তুমি বিশ্বাস করবে, শুভ্রাংশু বলল, যখন তোমার ক্ষমতা জাগবে গি। আমি আরও পিছিয়ে গেলাম। কোনো ক্ষমতা? তুমি কি পাগল হয়ে গেছ? তুমি বিশেষ, জয়া। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা দেখলাম আমি। তোমার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা অসাধারণ। তুমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারো, জয়া। তুমি ঝড় বৃষ্টি ডাকতে পারো, বন্য পশুদের নিয়ন্ত্রণ করতে পারো। তোমার খবর নিতেই এতদিন আমি এখানে ছিলাম গি। আমি শুভ্রাংশুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আমি চিনি না। একে? এ কি করে আমার দাদা? হঠাৎ বাইরে থেকে একটা জোরে শব্দ হল, যেন কেউ পাথর ফেলেছে। শুভ্রাংশু সতর্ক হয়ে উঠল। কে ওখানে? সে চিৎকার করে উঠল। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। আবার শব্দ হল। আমাদের যেতে হবে। হঠাৎ শুভ্রাংশু আমার হাত ধরে টানতে লাগল। ওরা এসে গেছে ই। কারা? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে খুঁজে বেড়াচ্ছে যারা, শুভ্রাংশু বলল। চলো, এখানে আর নিরাপদ নয় গু। সে আমাকে টেনে নিয়ে গুহার আরও ভেতরে যেতে লাগল। আমি প্রতিবাদ করার চেষ্টা করছিলাম, কিন্তু তার হাতের শক্ত পাকড় থেকে নিজেকে ছাড়াতে পারছিলাম না। গুহার ভেতরে আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম ততই সরু হয়ে আসছিল পথ। শুভ্রাংশু টর্চের আলো পথ দেখে যাচ্ছিল। হঠাৎ একটা সুডঙ্গের মতো পথ দেখলাম। এখান দিয়ে, বলল শুভ্রাংশু। এটা আমাদের নিরাপদে নিয়ে যাবে গু। আমরা সুডঙ্গের ভেতরে ঢুকলাম। এটা এত সরু ছিল যে আমাদের হাঁটু গেড়ে বসে যেতে হচ্ছিল। সুডঙ্গের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছিল, যেন পচা কিছুর। কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বড় গুহায় পৌঁছলাম। শুভ্রাংশু টর্চের আলো ঘুরিয়ে দেখাতে লাগল। আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে এল। গুহার দেয়ালে আরও অনেক চিত্র।
কিন্তু এগুলো আগের গুহার চিত্রের মতো নয়। এগুলো আরও স্পষ্ট, আরও বিস্তারিত। মানুষের আকৃতি, যারা কিছু অদ্ভুত প্রাণীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। এক জায়গায় একটা মেয়ের ছবি, তার গায়ে যেন আলো ছড়াচ্ছে। এটা তুমিই, বলল শুভ্রাংশু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। পাগল হয়েছ? এই চিত্রগুলো কত শত বছর পুরনো গো। হ্যাঁ, শুভ্রাংশু একটু দূরে গিয়ে দাঁড়াল। তার টর্চের আলো এখন সরাসরি আমার মুখে পড়ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এই চিত্রগুলো প্রাচীন। তারা ভবিষ্যৎবাণী করেছিল তোমার জন্ম সম্পর্কে, জয়াগু। আমি এক পা পিছিয়ে গেলাম। আমার নিজের ছায়া দেখলাম দেয়ালে, বিশাল, বিকৃত। আমি যেতে চাই, আমি বললাম। আমি বাড়ি ফিরতে চাই। তুমি বাড়ি ফিরবে, বলল শুভ্রাংশু। তোমার আসল বাড়ি, তোমার জন্মস্থান। কিন্তু তার আগে আমাদের কিছু করতে হবে গি। আমার বুকের ভেতর এখন ধুকপুক করছিল। আমি এখন বুঝতে পারছিলাম যে শুভ্রাংশুর মাথা খারাপ হয়ে গেছে। সে পাগল হয়ে গেছে। আমাকে পালাতে হবে। হঠাৎ গুহার অন্য প্রান্তে একটা শব্দ হল। টর্চের আলো সেদিকে ফেলল শুভ্রাংশু। সেখানে দাঁড়িয়ে ছিল একজন মানুষ। একজন পুরুষ, বয়স্ক। তার পরনে একটা কালো কোট। শুভ্রাংশু, সে বলল, এবার থামো। তুমি যা করছো তা ঠিক নয় গু। শুভ্রাংশু হাসল। আপনি এসে গেছেন ঠিক যেমন আমি ভেবেছিলাম। সবসময় আমাদের পিছু নিয়েছেন গু। শুভ্রাংশু, জয়াকে ছেড়ে দাও, বলল লোকটি। তুমি জানো তুমি যা করছো তা ঠিক নয় গু। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম অনির্বাণ, বলল লোকটি। আমি তোমার বাবা-মার বন্ধু। আমি সেই সময় থেকে তোমাকে চিনি যখন তোমার বয়স মাত্র কয়েক মাস গে। শুভ্রাংশু হাসল। ও মিথ্যে কথা বলছে, জয়া। ও তোমাকে নিয়ে যেতে চায়, তোমার ক্ষমতা হাতিয়ে নিতে চায় গু। আমি দুজনের দিকেই তাকাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব। শুভ্রাংশুর মাথা খারাপ হয়ে গেছে, জয়া, বলল অনির্বাণ। সে একটা উপাসনা সংঘের সাথে যুক্ত হয়েছে যারা বিশ্বাস করে তুমি একটা দেবতার সন্তান। কিন্তু এসব সত্য নয়। এসব অন্ধবিশ্বাস গু। মিথ্যে, শুভ্রাংশু জোরে বলল। আপনারা চায় না জয়া তার ক্ষমতা সম্পর্কে জানুক। আপনারা তাকে লুকিয়ে রেখেছেন গু। অনির্বাণ একটু এগিয়ে এল। শুভ্রাংশু, বাবা, শান্ত হও। তুমি ভুল পথে যাচ্ছ গু। শুভ্রাংশু টর্চটা জোরে জোরে দুলাতে লাগল, যার আলো আমার চোখে পড়ে আমাকে আলাছায়া দেখাচ্ছিল সবকিছু। আমাকে শান্ত করার কথা বলবেন না। আপনারা সবাই মিলে আমাকে পাগল বলেছেন। আমাকে ভুল বুঝেছেন। আমি জানি জয়া বিশেষ। আমি জানি সে আমাদের রক্ষা করতে পারে। কি থেকে? আমি জিজ্ঞেস করলাম। ধ্বংস থেকে, বলল শুভ্রাংশু। এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, জয়া। মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। কিন্তু তুমি প্রকৃতির কন্যা, তুমি প্রকৃতির দেবতার সন্তান। তুমি পৃথিবীকে বাঁচাতে পারো গু। শুভ্রাংশু, তুমি একটা সংঘের প্রভাবে পড়ে গেছ, বলল অনির্বাণ। শঙ্কর মিত্র তোমাকে বিপথে নিয়ে গেছে। শঙ্কর মিত্র একজন ধূর্ত লোক, সে তোমাকে ব্যবহার করছে গি। শুভ্রাংশু হাসল। শঙ্কর আমাকে সত্য দেখিয়েছেন। সত্য, যা আপনারা লুকিয়ে রেখেছেন গু। এই সময় আমি উপলব্ধি করলাম যে শুভ্রাংশুর দৃষ্টি অনির্বাণের দিকে, আমার দিকে নয়। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম। জয়া, আমার কাছে এসো, বলল অনির্বাণ। আমি তোমাকে নিরাপদে বাড়ি নিয়ে যাব। আমি এক পা এগিয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে সব আলো নিভে গেল। শুভ্রাংশুর টর্চ। আমরা অন্ধকারে ডুবে গেলাম। জয়া, অনির্বাণের চিৎকার শুনলাম। আমি দৌড়ে পালাবার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কেউ আমার হাত ধরে টানল। এদিকে একটা গলা বলল, কিন্তু এটা শুভ্রাংশুর গলা নয়, অনির্বাণেরও নয়। একটা মেয়ের গলা। আমি তাকে অনুসরণ করে গুহার অন্য প্রান্তে গেলাম। পেছন থেকে শুভ্রাংশু আর অনির্বাণের কথা শুনতে পেলাম। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম অন্ধকারে। মালবিকা, বলল সে। আমি অনির্বাণের সাথে এসেছি শুভ্রাংশুকে আটকাবার জন্য। সে তোমাকে শঙ্কর মিত্রের কাছে নিয়ে যাচ্ছে গি। শঙ্কর মিত্রকে? একজন ধর্মীয় নেতা, যিনি বিশ্বাস করেন পৃথিবী শেষ হতে যাচ্ছে এবং তোমার ক্ষমতা আছে পৃথিবীকে বাঁচানোর, বলল মালবিকা। শুভ্রাংশু তার অনুসারী গু। আমরা গুহার বাইরে চলে এলাম। বাইরে এখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু আকাশে চাঁদ উঠেছে, যার আলো মেঘের ফাঁক দিয়ে এসে চারপাশ আলোকিত করেছিল।
মালবিকাকে এবার দেখতে পেলাম আমি। সে আমার চেয়ে বয়সে বড়, সম্ভবত ৩০-এর কাছাকাছি। লম্বা চুল, শক্ত চেহারা। চলো আমরা নিচে নামি, বলল সে। অনির্বাণ শুভ্রাংশুকে সামলাবেন। তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। আমরা পাহাড়ের ঢালু বেয়ে নামতে লাগলাম। আমার পা পিছলে যাচ্ছিল, কিন্তু মালবিকা আমার হাত ধরেছিল। যেখানে যাচ্ছিলাম সেখানে এক জিপ দাঁড়িয়ে আছে, বলল মালবিকা। আমরা সেটা নিয়ে শহরে ফিরব। আমার বাড়ি? আমি জিজ্ঞেস করলাম। না, মালবিকা বলল। সেখানে নিরাপদ নয়। শঙ্কর মিত্রের লোকেরা সেখানে আসবে তোমাকে খুঁজতে। কিন্তু আমি কেন এত গুরুত্বপূর্ণ? আমি জিজ্ঞেস করলাম। আমি তো সাধারণ একটা মেয়ে। মালবিকা আমার দিকে তাকালো। হ্যাঁ, তুমি সাধারণ। কিন্তু শঙ্কর মিত্র বিশ্বাস করে তুমি অসাধারণ। তিনি বিশ্বাস করেন তুমি একটা প্রাচীন আদিবাসী গোষ্ঠীর শেষ সন্তান, এবং তুমি প্রকৃতির দেবতার সন্তান। তাহলে শুভ্রাংশু সত্যি বলেনি? আমি দত্তক নেওয়া নই? আমি জিজ্ঞেস করলাম। না, তুমি দত্তক নেওয়া, বলল মালবিকা। তোমার বাবা মা তোমাকে দত্তক নিয়েছিলেন যখন তোমার বয়স ছিল মাত্র ২ বছর। তোমার আসল বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। শঙ্কর মিত্র তোমার দত্তক নেওয়ার খবর জানতে পেরে বিশ্বাস করে বসেন যে তুমি সেই আদিবাসী গোষ্ঠীর সন্তান। কিন্তু শুভ্রাংশু সে কেন? শুভ্রাংশু প্রথমে শঙ্কর মিত্রের উপাসনা সঙ্গে যোগ দিয়েছিল ২ বছর আগে, বলল মালবিকা। তারপর শঙ্কর মিত্র জানতে পারেন যে তুমি সেই আদিবাসী গোষ্ঠীর সন্তান হতে পারো, তাই শুভ্রাংশুকে পাঠান তোমাকে খুঁজে বের করতে। শুভ্রাংশু তোমার পরিবারে ঢুকে পড়ে, তোমার ভাই সেজে। আমি থমকে দাঁড়ালাম। কি বলছো তুমি? শুভ্রাংশু আমার ভাই নয়? মালবিকা মাথা নাড়ল। না, শুভ্রাংশু তোমার ভাই নয়। সে শঙ্কর মিত্রের লোক, একজন অনুসারী। আমি ভেবে দেখলাম। শুভ্রাংশুকে আমি সারা জীবন চিনি। সে কি করে আমার ভাই না হয়? কিন্তু আমার ফটো অ্যালবামে তো শুভ্রাংশুর ছবি আছে, আমার ছোটবেলার। ফটোশপ করা, বলল মালবিকা। অনির্বাণ সব প্রমাণ করবেন। তাহলে আমার আসল ভাই কোথায়? আমার বাবা মা? আমি জিজ্ঞেস করলাম। তোমার কোনো ভাই নেই, বলল মালবিকা। তোমার বাবা মা শহরে আছেন, কিন্তু তারা জানেন না তুমি বিপদে। শুভ্রাংশু তাদের কাছেও মিথ্যে কথা বলেছে সে তোমার খেয়াল রাখবে। আমার মাথা ঘুরছিল। এত কিছু ঘটে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমরা পাহাড়ের নিচে নেমে একটা জিপের কাছে পৌঁছলাম। মালবিকা দরজা খুলল। ওঠো, বলল সে। আমি উঠে বসলাম। মালবিকা ড্রাইভিংয়ে বসল, কিন্তু গাড়ি স্টার্ট দিল না। অনির্বাণের জন্য অপেক্ষা করব? আমি জিজ্ঞেস করলাম। মালবিকা মাথা নাড়ল। না, আমরা এখনই যাব। অনির্বাণ জানেন কোথায় আসতে হবে। গাড়ি স্টার্ট নিল। আমরা চা বাগানের ভেতর দিয়ে পথ ধরে এগিয়ে গেলাম। বাইরে এখনো বৃষ্টি পড়ছিল। চারপাশ অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। তুমি আর অনির্বাণ কারা? আমি জিজ্ঞেস করলাম। কেন তোমরা আমাকে সাহায্য করছ? আমরা রহস্য অন্বেষী সংঘ থেকে এসেছি, বলল মালবিকা। আমরা রহস্যময় ঘটনা নিয়ে গবেষণা করি। যখন শঙ্কর মিত্রের উপাসনা সংঘ সক্রিয় হয়ে ওঠে, আমরা তাদের খোঁজ নিতে শুরু করি। তারপর জানতে পারি তারা তোমাকে খুঁজছে। কিন্তু আমি তো সাধারণ, আমি বললাম। মালবিকা হাসল। হ্যাঁ, তুমি সাধারণ। কিন্তু তোমার জন্মস্থান অসাধারণ। তুমি যে গ্রামে জন্মেছিলে সেখানে একটা প্রাচীন আদিবাসী গোষ্ঠী বাস করত। তারা প্রকৃতি পূজা করত। শঙ্কর মিত্র বিশ্বাস করেন সেই গোষ্ঠীর কিছু সদস্য এখনও বেঁচে আছে, এবং তুমি তাদের বংশধর। কিন্তু কেন? আমার কি আদিবাসী গোষ্ঠীর সাথে সম্পর্ক আছে? আমি জিজ্ঞেস করলাম। মালবিকা মাথা নাড়ল। কোনো প্রমাণ নেই। শঙ্কর মিত্র কিছু আধুনিক DNA পরীক্ষার ফলাফল ঘুরিয়ে ব্যাখ্যা করে বলেছেন যে তোমার রক্তে সেই আদিবাসী গোষ্ঠীর জিন আছে। কিন্তু তার প্রতিটা যুক্তি ভুল এবং অবৈজ্ঞানিক। আমরা এখন চা বাগান ছাড়িয়ে পাকা রাস্তায় এসে পড়েছিলাম। জিপটা দ্রুত ছুটে চলেছিল। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। শহরে, বলল মালবিকা। আমাদের অফিসে। সেখানে তুমি নিরাপদ থাকবে। অনির্বাণ আসবেন। তারপর তোমার বাবা মার সাথে যোগাযোগ করব। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। আমি ভেবে পাচ্ছিলাম না কাকে বিশ্বাস করব। শুভ্রাংশু যদি আমার ভাই না হয়, আমি তাকে কেন চিনি?
আমার ছোটবেলায় সে ছিল না? এসব কি মিথ্যে? আমার স্মৃতি সবই কি ভুজা? তুমি চিন্তা করো না, বলল মালবিকা। অনির্বাণ সব প্রমাণ দেখাবেন। তোমার বাবা মার সাথে কথা বলতে পারবে। সব পরিষ্কার হয়ে যাবে। আমি মাথা নাড়লাম। কিন্তু আমার ভেতরে সন্দেহ জাগছিল। মালবিকা বলছে আমি সাধারণ, কিন্তু তবু আমাকে বাঁচাতে তারা এত ব্যস্ত কেন? আমাকে নিরাপদ রাখার জন্য এত হইচি কেন? হঠাৎ পিছন থেকে একটা তীব্র আলো এসে আমাদের গাড়ির ভেতরে পড়ল। কেউ যেন পিছ